হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে বইটা সলভ করছিলাম লীলা রয় ম্যামের, সেই বইটার আমরা আজকে 18 নম্বর সেট নিয়ে আলোচনা করব। এর আগে যারা যারা ক্লাসগুলো দেখোনি, প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, যে একটি চৌবাচ্চায় দুটি নল আছে, যার একটি দিয়ে 6 ঘন্টায় পূর্ণ হয় এবং জলপূর্ণ হয়, এবং অন্য নলটি 4 ঘন্টায় চৌবাচ্চাটিকে খালি করে। তবে যখন চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ, তখন দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, তাহলে পুরো চৌবাচ্চাটি খালি হতে কত সময় নেবে? তাহলে ধরলাম এ নল একটা আছে আর একটা হচ্ছে বি নল। ঠিক আছে, একটা এ নল আর একটা হচ্ছে বি নল। এ নল পূর্ণ করে আর বি নল কি করে? খালি করে। ঠিক আছে, তাহলে খালি করার জন্য সেটাকে আমরা মাইনাস দিয়ে রাখবো। তাহলে এ নল 6 ঘন্টায় পূর্ণ করে আর বি নল 4 ঘন্টায় খালি করে। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 6 আর 4-এর লসাগু অর্থাৎ 12 ইউনিট। তাহলে 12 ইউনিট যদি হয়, তাহলে এ নলের ক্যাপাসিটি কত হবে? তাহলে 6 × 2 = 12, আর এদিকে হচ্ছে 4×3 = 12। এবার বলা আছে চৌবাচ্চাটা অর্ধেক পূর্ণ হতে দুটি নলকে একসঙ্গে চালু করছে, তবে কতক্ষণ সময় লাগবে? তাহলে এই টোটাল ট্যাঙ্ক হচ্ছে 12 ইউনিটের, তাহলে এর অর্ধেক হচ্ছে মানে 6 ইউনিট ট্যাঙ্ক। এই 6 ইউনিটের ট্যাঙ্কটা যদি দুটি নল একসঙ্গে চালু করে, তবে 2 ইউনিট করে কি হবে? পূর্ণ করবে, আবার 3 ইউনিট করে খালি করবে, মানে এক্সট্রা আমাদের 1 ইউনিট করে খালি হচ্ছে। তাহলে 1 ইউনিট করে অর্ধেক ট্যাঙ্ক, অর্থাৎ 6 ইউনিটের ট্যাঙ্কটা খালি হতে সময় লাগবে 6 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, 6 ঘন্টা, অপশান ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি ট্রেন 270 মিটার সেতু 30 সেকেন্ডে পার হয়ে যায়। ট্রেনটির দৈর্ঘ্য কত? যখন ট্রেন দেওয়া থাকবে বা দুটো ট্রেন দেওয়া থাকবে, তখন টোটাল ডিস্টেন্স হবে কি? দুটো ট্রেনের যোগফল। তাহলে টোটাল যে ডিস্টেন্স, সেটা হয়ে যাবে কি? এখানে ট্রেন আর সেতুর যোগফল। তাহলে এখানে সেতুর যে দৈর্ঘ্য সেটা বলা আছে 270 মিটার, আর ট্রেনের দৈর্ঘ্য সেটাকে ধরে নিলাম এক্স মিটার। এবার এখানে গতিবেগ দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তাহলে টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, তাহলে দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে দূরত্ব কত আছে? দূরত্ব হচ্ছে 270 প্লাস এক্স, এটা হচ্ছে আমাদের দূরত্ব, বাই গতিবেগ। গতিবেগ হচ্ছে কত? 54 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই 54 কিলোমিটার প্রতি ঘন্টা, আর প্রতিটা আছে কি? মিটার বের করতে হবে আমাদের। এটাও মিটার আছে, এটা সেকেন্ডে আছে, আর এইটাই হচ্ছে আমাদের কি? কিলোমিটার প্রতি ঘন্টাতে। তাহলে এটাকে আমাদের মিটার প্রতি সেকেন্ডে আনতে হবে। তাহলে 5/18 দিয়ে আমরা গুণ করলাম, তাহলে এটা হয়ে গেল কি? মিটার প্রতি সেকেন্ড। তাহলে দূরত্ব বাই গতিবেগ সমান কি? সমান হচ্ছে টাইম, আর টাইম বলা আছে কত? 30 সেকেন্ড। 3×18 = 54, তাহলে এখানে 270 প্লাস এক্স, 270 প্লাস এক্স সমান কত? 15×3 = 45, অর্থাৎ 450। ঠিক আছে, তাহলে এক্স সমান কত হবে? তাহলে 450 মাইনাস হচ্ছে কত? 270। ঠিক আছে, 450 প্লাস 270টা সমানের এদিকে গেলে মাইনাস 270, সমান এদিকে কত হবে? 180। ঠিক আছে, 180 হয়ে যাবে কি? ট্রেনের দৈর্ঘ্য। কোন অপশানে আছে? অপশান সি হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি গ্লাসে চিনির মিশ্রণে চিনি ও জল 2:7। অপর গ্লাসে একই ধরনের মিশ্রণে একই অনুপাত হচ্ছে 3:11, তবে কোনটি বেশি মিষ্টি? এবার যে গ্লাসে চিনির পরিমাণ বেশি হবে সেটা মিষ্টি হবে। তো এখানে দেখো, প্রথম গ্লাসে 2 ইউনিট চিনি, আর দ্বিতীয় গ্লাসে 3 ইউনিট চিনি, তাহলে দ্বিতীয় গ্লাসটা অবভিয়াসলি মিষ্টি হবে। তো না, এইভাবে আমাদের কিন্তু মিষ্টি বের করতে পারবো না। কি করে বের করতে পারবো? প্রথমে আমরা একদিকে মিক্সচার 1 লিখলাম, আর একদিকে আমরা মিক্সচার 2 লিখলাম। ঠিক আছে, টোটাল কত ভাগ আছে? 7 আর 2 9 ভাগের মধ্যে, টোটাল 9 ভাগের মধ্যে 2 ভাগ কিন্তু হচ্ছে চিনি। ঠিক আছে, আর একটা কত আছে? 13 আর 11, টোটাল হচ্ছে 14 ভাগের মধ্যে কত ভাগ চিনি? 3 ভাগ কিন্তু চিনি। এবার এখানে আমাদের যেটা করতে হবে, এবার এই ভগ্নাংশটা যেটা বড় হবে সেটা হয়ে যাবে মিষ্টি। তো এবার ভগ্নাংশ কি করে বড় বের করতে পারবো? কোনাকুনি গুণ করে। তাহলে 3×9 একটা হচ্ছে 27, আর এদিকে হচ্ছে 14×2 = 28। তাহলে এদিকে 27 বড় না 28 বড়? তো অবভিয়াসলি 28 বড়। তো 28 বড় মানে এই ভগ্নাংশটা কিন্তু বড়। তাহলে মিক্সচার 1, অর্থাৎ প্রথম মিশ্রণটি কিন্তু বেশি মিষ্টি হবে। দুটি সংখ্যার
অনুপাত 5:7, তাদের পার্থক্য 60, তবে সংখ্যা দুটি কি কি? তাহলে দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের পার্থক্য 60। এখানে যদি একটাকে 5x ধরবো, একটাকে 7x ধরবো, ঠিক আছে? তো আর এখানে পার্থক্য যেহেতু বলা আছে, 5x আর 7x না ধরলেও হবে। যদি গুণফল বলা থাকতো তবে কিন্তু একটাকে আমরা 5x ধরতাম, একটাকে 7x ধরতাম, কারণ ওই x আর x গুণ করে x এর স্কোয়ারের একটা ব্যাপার আছে। কিন্তু এখানে পার্থক্য বলা আছে, সিম্পল এখানে পার্থক্য বের করো। 5 আর 7-এর পার্থক্য কত? 2 ইউনিটের পার্থক্য, কিন্তু এখানে বলা আছে 60। তাহলে 2 সমান 60, তাহলে 1 সমান কত? 1 সমান হচ্ছে 30। 1 সমান 30 হলে এখানে 5 ইউনিট সমান কত হবে? তাহলে এটার সাথে 30 গুণ করো, তাহলে 5 অর্থাৎ 30, 3 5 15, অর্থাৎ 150 একটা হলো। আর একটা কত? 7-এর সাথে এবার 30 গুণ করো, তাহলে এদিকে হচ্ছে 3 7 21, কত? 210। একটা হচ্ছে 150, একটা হচ্ছে 210। কট π/20, কট 3π/20 এইভাবে আছে। পাই মানে মনে রাখবে, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। পাই মানে কত? পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে পাই না লিখে আমরা কত লিখবো? 180 ডিগ্রি লিখবো। তাহলে এটা দিয়ে কাটা দিলে কত হবে? 9 ডিগ্রি। তাহলে এটা হবে কত আমাদের? কট 9 ডিগ্রি, ঠিক আছে? কট 9 ডিগ্রি। আর একটা কত? তাহলে এটা দিয়ে কাটা দিলে কত হবে? এদিকে হচ্ছে 9 3 9 27, মানে পাই মানে 180 ডিগ্রি, 20 দিয়ে কাটা দিলে কত হবে? 9 ডিগ্রি। তাহলে 9 × 3, 3 9 27। তাহলে এদিকে হচ্ছে কত? কট 27 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এদিকে কাটা দিলে 9, তাহলে 5 9 45 ডিগ্রি, তাহলে কট 45 ডিগ্রি। আর এদিকে কত হচ্ছে? 9, তাহলে 7 9 63, কট 63 ডিগ্রি। আর এদিকে হচ্ছে এটা 2 হবে না, এটা 20 হবে, ঠিক আছে? নাহলে অ্যান্সার কিন্তু আসবে না। তাহলে 20 দিয়ে এটা কাটা দিলে কত হবে? 9 9 9 81, তাহলে কট হচ্ছে 81 ডিগ্রি, ঠিক আছে? কট 81 ডিগ্রি। এবার এখানে যেটা করতে হবে, এখানে দেখো 9 আর 81 যোগ করলে 9 আর 81 যোগ করলে 90 হয়, 27 আর 63 যোগ করলে 90 হয়, আর মাঝেরটা 45, 45-এর সাথে 45 যোগ করলে আমাদের কিন্তু 90 হয়। তো এখানে আমরা এখানে জাস্ট শুধু এটাকে আমরা একদিকে নিয়ে আসবো। কীরকম করে? তাহলে এখানে কট 9 ডিগ্রি আর কট 81, এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ কট 81 ডিগ্রি, ঠিক আছে? কট এখানে আছে আমাদের 27 ডিগ্রি, কট 27 ডিগ্রি, আর এদিকে হচ্ছে কট 63 ডিগ্রি, ঠিক আছে? কট 63 ডিগ্রি, আর এই লাস্টে এটাকে আমরা রাখলাম কট 45 ডিগ্রি, ঠিক আছে? কট 45 ডিগ্রি। এবার কট 9 ডিগ্রি যেটা আছে সেটাকে আমরা রেখে দেবো, যে কট 9 ডিগ্রি, এটাকে রেখে দিলাম। এবার কট 81 ডিগ্রিটাকে আমরা লিখব কি? ট্যান 90 ডিগ্রি মাইনাস থিতা, সেটাকে আমরা লিখব কি? ট্যান 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিতা। থিতা মানে কি? এখানে আমাদের 81 ডিগ্রি, ঠিক আছে? একই রকমভাবে কট 27 আমরা রেখে দেব, আর এই কট 63টাকে আমরা লিখব কি? ট্যান 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 63 ডিগ্রি। আর এদিকে আমাদের কট এটাকে লিখবো আমরা কি? কট এটাকে লিখবো আমরা ট্যান 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, ঠিক আছে? মানে এদিকে আমাদের কট একটা 45 ডিগ্রি এখানে একটা রেখে দেব, কিংবা এটাকে তুমি কট এটাকে ট্যানটাকে না লিখে তুমি এখানে ডাইরেক্ট কট 45 ডিগ্রিও রেখে দিতে পারো, ঠিক আছে? কট 45 ডিগ্রিও আমি রেখে দিলাম। এবার এখানে দেখো এটা আমাদের কি হয়ে যাবে? এবার কট 9 ডিগ্রি সেটা তো আমাদের হবেই, কট 9 ডিগ্রি, আর ট্যান এই 90 ডিগ্রি থিটা মানে কত? ট্যান 90 ডিগ্রি থেকে 81 মাইনাস করলে হবে ট্যান 9 ডিগ্রি। এদিকে হচ্ছে কট 27 ডিগ্রি, আর এই ট্যানটা এটা হয়ে যাবে ট্যান 27 ডিগ্রি। 100 ডিগ্রি থেকে 90 থেকে 63 মাইনাস করলে এত। আর কট 45 ডিগ্রি, তাহলে এটা আমাদের কট 45 ডিগ্রি রেখে দিলাম, আর না হলে 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রিও করতে পারো। এবার এখানে দেখো এটা আমাদের যেটা হবে যে কট থিটা ইন্টু ট্যান থিটা সমান 1 হয়, তাহলে এটা কট থিটা অর্থাৎ কট 9 ডিগ্রি ইন্টু ট্যান 9 ডিগ্রি সমান 1, কট 27 ডিগ্রি ইন্টু কট ট্যান 27 ডিগ্রি সমান 1, আর এদিকে হচ্ছে কট 45 ডিগ্রির মান কত? এটার মানও হচ্ছে 1, ঠিক আছে? মানে এইটার অ্যাকচুয়াল বেসিক কনসেপ্টটা একটু করিয়ে দিই, যখন করিয়ে দিয়েছি অঙ্কটা আর একটু করিয়ে দিই। এখানে কট 45 ডিগ্রি থাকবে, আর এইদিকে আমাদের কি থাকবে? এইদিকে আমাদের থাকবে কি? এটাকে আমরা যেমন আগেরটাকে কট 45 ডিগ্রি এটা রাখলাম, আর এইটাকে আমরা রাখবো কি?
ট্যান 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, এটা কট 45 ডিগ্রি হলো, আর একটা হয়ে যাবে ট্যান 45 ডিগ্রি। তাহলে এদিকে কট 45 ডিগ্রি ইন্টু ট্যান 45 ডিগ্রির মানও এক হয়। ঠিক আছে, তাহলে এখানে এই তিনটেকে গুণ করলে কত হবে, এদিকে 1কে 3বার গুণ করলে আমাদের একই হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে 1। কিছু টাকা 5:8 অনুপাতে ভাগ করা হলো। যদি ওই টাকার প্রথম অংশ 250 টাকা হয়, তবে সমগ্র টাকার পরিমাণ কত? তাহলে এখানে আমাদের যে রেশিওটা দেওয়া আছে সেটা বলা আছে কত, 5:8 বলা আছে। ঠিক আছে, এখানে প্রথম অংশ হচ্ছে এইটা, দ্বিতীয় অংশ হচ্ছে এইটা। সমগ্র টাকাটা কত, 5 আর 8 যোগ করলে কত হবে, 13 ইউনিট। এটা হচ্ছে সমগ্র টাকা। তো এখানে আমাদের প্রথম অংশের মান বলা আছে কত, 250 টাকা, কিন্তু এখানে আমরা পেয়েছি 5 ইউনিট। তাহলে 5 ইউনিট সমান কত, 5 ইউনিট সমান হচ্ছে 250। তাহলে 1 ইউনিট সমান কত, 5 5 25 অর্থাৎ 50। 1 ইউনিটের ভ্যালু যদি 50 হয়, তাহলে এখানে সমগ্র টাকা হচ্ছে কত, 13 ইউনিট। তাহলে 13 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এটার সাথে 50 গুণ করে দাও, 5 13 65, অর্থাৎ 650 টাকা। ঠিক আছে, 650 টাকা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে যদি দ্বিতীয় অংশের মান বলতো, তাহলে এটার সাথে আমরা কিন্তু 50 গুণ করে দিতাম, তাহলে 5 8 40, অর্থাৎ 400 হয়ে যেত কারেক্ট অ্যান্সার। বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। ওই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণ 9:46 হবে? তাহলে এখানে ফিনাইল আর জলের যে রেশিও সেটা কত বলা আছে, 2:23 বলা আছে। ঠিক আছে, টোটাল ফিনাইল গোলা জল কত আছে, 23 আর 2 হচ্ছে 25 ইউনিট, কিন্তু এখানে বলা আছে 60 লিটার। তাহলে 25 ইউনিটের ভ্যালু হচ্ছে 60। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে এদিকে 60, তলায় হবে 25। তাহলে 25 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 12 60, 12 এটা দিয়ে ভাগ করলে হবে 5 2 10, 4 5 20, 2.4। এবার এখানে বলা আছে কত লিটার আর ফিনাইল মেশাতে হবে। তাহলে এখানে ফিনাইলের মানটা শুধু বের করব, অর্থাৎ 2 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এদিকে হচ্ছে এই 1 ইউনিটের ভ্যালু এত হলে 2 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 4.8। এটা হচ্ছে 2 ইউনিটের ভ্যালু। 23 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 23 গুণিত 2.4। এটাকে আমরা এখন আর গুণ করব না। এবার এখানে কতটার ফিনাইল মেশাতে হবে, ধরলাম x লিটার ফিনাইল মেশাতে হবে। তাহলে প্রথমে 4.8 ছিল, এবার x লিটার ফিনাইল মেশাতে হবে। তাহলে যে রেশিওটা হবে সেটা হবে কত, 23 গুণিত হবে কত, 2.4। ঠিক আছে, এবার এইটা ফিনাইল মেশার পর যে রেশিওটা হবে সেটা হবে 9:46। তাহলে এখানে 4.8 প্লাস এক্স, এটা তলায় চলে আসবে। তলায় কত হবে, 23 গুণিত 2.4। ঠিক আছে, 23 গুণিত 2.4, এটা সমান কত, ওপরে 9, তলায় হচ্ছে 46। ঠিক আছে, 23 দিয়ে কাটো 2 দিয়ে কাটো হচ্ছে কত, এই 1.2, অর্থাৎ এদিকে হচ্ছে 1.2, কোনাকুনি গুণ করো, তাহলে এইদিকে আমাদের কত হবে, 4.8 প্লাস এক্স সমান কত, 9 12 108, তাহলে 10.8। ঠিক আছে, তাহলে এক্স সমান কত হবে, তাহলে এক্স সমান হবে 10.8 আর প্লাস 4.8 সমানের এদিকে গেলে মাইনাস 4.8। ঠিক আছে, তাহলে এদিকে এক্স সমান কত হবে, তাহলে 10.8 থেকে 4.8 মাইনাস করলে কত হবে, 6। তাহলে এখানে 6 লিটার কিন্তু আর ফিনাইল মেশাতে হবে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর পরবর্তী কোশ্চেন, যে একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। ঠিক আছে, কতদিন সময় লাগে, হচ্ছে 25 দিন। এবার এখানে বলা আছে জাহাজটি 36 জন নাবিক সহ প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে। প্রতিদিন এই একদিনে 850 গ্রাম খাবার খায়, তবে 25 দিনে কতটা খাবার খায়, তাহলে কি করব, 850-এর সাথে 25কে গুণ করব। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো। জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিনে পৌঁছলো। তবে এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে অঙ্কটা একটু ঘুরিয়ে আছে, যেমন প্রতিদিন মানে একদিনে 850 গ্রাম খাবার খায়, তাহলে 25 দিনে কতটা খাবার খাবে, তাহলে 850 গণিত হচ্ছে কত, 850 গণিত 25,
কতজন নাবিকে খায়? 36 জন নাবিকে। এখান থেকে এমন ডিওনের ফর্মুলা কিন্তু শুরু হয়নি, শুরু হবে কোথা থেকে? আমাদের শুরু হবে এবার থেকে শুরু হবে। দেখো 13 দিন পরে 15 জন নাবিককে উদ্ধার করে, মানে 15 জন নাবিক এক্সট্রা আসে। তাহলে 15 জন নাবিক এক্সট্রা আসে, তাহলে 25 দিনের মধ্যে তাহলে নিশ্চয়ই 12 দিন খাবার খেয়েছিল এই 36 জন নাবিক। তাহলে এই 36 জন নাবিক 12 দিন খাবার খেয়েছিল কত গ্রাম করে? 850 গ্রাম করে। ঠিক আছে, এটা সমান। এবার 15 জন নাবিককে উদ্ধার করলো, তাহলে প্রথমে কতজন ছিল? 36 জন। এখন 15 জন নাবিককে উদ্ধার করে নিয়ে এলো, মানে কতজন হলো? 51 জন। এবার সেখানে কি হলো? 10 দিনে কোচিনে পৌঁছালো, মানে কি 10 দিন খাবারটা খাবে। 10 দিন খাবারটা খাবে, কত গ্রাম করে খাবারটা খাবে সেটা আমরা বের করে নাও, অর্থাৎ x গ্রাম করে খাবারটা খাবে। তাহলে এটা আমাদের এই সলিউশন, অর্থাৎ অ্যান্সারটা চলে আসবে। দেখো তাহলে এই একটা শূন্য কাটা গেল, 17 দিয়ে কাটো 5, 17 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 3 4 12, তাহলে 4 5 20 ইন্টু 36, তাহলে 36 দুগুণে 72, 720। তাহলে এক্স ইকুয়াল টু কত? 720 গ্রাম, কিন্তু 720 গ্রাম কিন্তু খাবার খাবে, 720 গ্রাম। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 50 জন নাবিক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 12 দিনে একটি কাজ করতে পারেন। প্রতিদিন কত ঘন্টা কাজ করলে ওই কাজের দ্বিগুণ পরিমাণ একটি কাজ 60 জন মানুষ 8 দিনে করতে পারবে? ঠিক আছে, ওই কাজের দ্বিগুণ কাজ। তাহলে এম অন ডিওনের ফর্মুলা, প্রথমে 50 জন নাবিক 6 ঘন্টা করে কাজ করছে 12 দিনে। এবার ওই কাজের দ্বিগুণ বলা আছে, মানে এই কাজ যদি সে 1 ইউনিট কাজ করে, তাহলে এই কাজের দ্বিগুণ কাজ প্রতি কত ঘন্টা করে কাজ করবে? ধরলাম এইচ ঘন্টা করে কাজ করবে, ওই কাজের দ্বিগুণ। তাহলে এখানে যদি 1 ইউনিট কাজ করে, তাহলে ওই কাজের দ্বিগুণ মানে 2 ইউনিট কাজ করবে। তবে 60 জন মানুষ 8 দিনে কতটা কাজ করবে? তাহলে গণিত 8 হলো। তাহলে এবার এটাকে কাটাকুটি করো, অ্যান্সার চলে আসবে। 0 0 কাটলো, এদিকে 6, এই 6 কাটলো, 2 দিয়ে কাটো 4, 4 দিয়ে কাটো, এদিকে হবে 3। তাহলে এইচ অর্থাৎ ঘন্টা সমান কত? 3 5 15, অর্থাৎ 15 ঘন্টায় কিন্তু 15 ঘন্টা কাজ করলে দ্বিগুণ পরিমাণ কাজ শেষ করবে। অপশন এ। পি কিউ আর একটি ব্যবসা শুরু করে এবং কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে। আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। পি কিউ আর এর মূলধনের অনুপাত কত? তাহলে 3 জন আছে, কে? পি আছে, কিউ আছে, আর হচ্ছে আর আছে। ঠিক আছে, আর এবার এই অঙ্কটা শেষ দিক থেকে করব। আর যা বিনিয়োগ করছে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করছে। তাহলে আর যদি 1 ইউনিট বিনিয়োগ করে, কারণ এখানে ভগ্নাংশতে দেওয়া আছে, আর ভগ্নাংশতে দেওয়া থাকলে 1 ধরতে হয়, আর পার্সেন্টেজ দেওয়া থাকলে আমাদের 100 ধরতে হয়। তাহলে আর যদি 1 ইউনিট বিনিয়োগ করে, তাহলে কিউ করবে কি? তার 2/3 অংশ, মানে 1-এর 2/3 অংশ, এইটাকে করছে আর বিনিয়োগ করছে। এই তিনটাকে যদি আমি উঠাতে চাই, তাহলে কোনাকুনি গুণ করে দাও, বা দুটোর সাথে গুণ করে দিলে একই ব্যাপার। তাহলে এখানে আমি কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে 2:3 হলো। এবার পি যা বিনিয়োগ করে কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করছে। কিউ 2 ইউনিট এখানে বিনিয়োগ করেছে, আর এখানে আর হচ্ছে 3 ইউনিট। তাহলে কিউ যা বিনিয়োগ করে পি তার 3 গুণ, তাহলে 2-এর 3 গুণ মানে কত? পি নিশ্চয়ই 6 ইউনিট বিনিয়োগ করে, মানে এর 3 গুণ দেখো, তাহলে 6 হচ্ছে। এবার এখানে বলা আছে পি কিউ আর এর মূলধনের রেশিও, তাহলে এটাই 6:2:3, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। 7031 থেকে সর্বাপেক্ষা কম যে সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে প্রথমে 7031কে আমরা 9 দ্বারা বিভাজ্য করব। ঠিক আছে, 9 দ্বারা বিভাজ্য করব। তাহলে এখানে আমরা এটাকে লিখলাম যে 7000 হচ্ছে 31, তাহলে 9 দ্বারা যদি বিভাজ্য করি, 7 দিয়ে এটা ভাগ যাবে, তাহলে 7 9 63, 63, এদিকে আবার 7 শূন্য নামলো, আবার 7 9 63, এইদিকে আবার কত নামলো? 7 73, এদিকে 8 9 72, আর এদিকে হচ্ছে কত? 1 1, 9 কে 9। আমাদের 2 ভাগশেষ থাকছে, এই যে 2 এক্সট্রা থাকছে ভাগশেষ, এই যে 2টা যদি আমাদের না থাকতো, তবে সেটা আমাদের কিন্তু 9 দ্বারা বিভাজ্য হয়ে যেত। সুতরাং এই যে 7031
31 এই সংখ্যা থেকে আমরা যদি 2কে মাইনাস করি তবে আমাদের যে সংখ্যাটা হবে সেটা আমাদের কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে, কারণ এক্সট্রা আমাদের 2 বেশি আছে। তাহলে এই 2টাকেই যদি আমি বিয়োগ করে দিই তাহলে এই এক্সট্রাটা আর আমাদের থাকবে না। তাহলে এটাই এখানে বলা আছে যে 7031 থেকে কমসে কম কোন সংখ্যাটি বিয়োগ করলে 9 দ্বারা বিভাজ্য। তাহলে কমসে কম আমাদের যদি 2 বিয়োগ করি তবে আমাদের কিন্তু সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। 5টি সংখ্যার গড় 5টি সংখ্যার প্রথম 4টির গড় 26, শেষ 4টির গড় 25, তবে প্রথম ও পঞ্চম সংখ্যা দুটির পার্থক্য কত? প্রথম 4টির গড় 26, তাহলে মোট কত? তাহলে মোট হবে 26-এর সাথে যখন গড়ের সাথে সংখ্যাকে গুণ করব তখন আমরা মোট পাবো। এটার ডিফারেন্স করব কি? শেষ 4টির গড়। তাহলে এখানে মোট কত হবে? তাহলে 25-এর সাথে কি করব? 25-এর সাথে 4 গুণ করলে আমরা শেষটা পেয়ে যাব। তাহলে 4 20 80, 4 6 24, 104, এটাকে গুণ করে কত হচ্ছে? 104, আর এদিকে হচ্ছে কত? 100। তাহলে এদের ডিফারেন্সটা হয়ে যাবে প্রথম সংখ্যা আর পঞ্চম সংখ্যা দুটির পার্থক্য। তাহলে এখানে হবে 4 হয়ে যাবে এই প্রশ্নের আমাদের কিন্তু রাইট অ্যান্সার। কোনো সংখ্যার 2/7 অংশ 152, তবে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে সংখ্যাটা যদি আমি এক্স ধরি, ওই এক্স সংখ্যার 2/7 সমান কত? ওই 2/7 সংখ্যা সমানই বলা আছে কত? 152। ঠিক আছে, তাহলে এক্স সমান কত হবে? তাহলে এক্স সমান, তাহলে এদিকে 152 এটাকে লিখলাম, আর 2/7 সমান এদিকে উল্টে কি হবে? 7/2। ঠিক আছে, এদিকে হচ্ছে 2 দিয়ে কাটা দাও, 7 দুগুণে 14, 6 দুগুণে 12। তাহলে এদিকে 6 7 42 2, আর একটা অপশানে 2 আছে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। দুটি সমপরিমাণ মূলধন, একটি 4% হারে, অপরটি 4.1/2% সরল সুদে খাটানো হলো। 6 বছর পর দ্বিতীয় ক্ষেত্রে প্রাপ্ত সুদ প্রথম ক্ষেত্রে প্রাপ্ত সুদের চেয়ে 21 টাকা বেশি। মানে সুদের থেকে 21 টাকা বেশি, মানে সুদের আমাদের বেশি বা কম বলা থাকলে কি হয়? সুদের পার্থক্য। ঠিক আছে, এখানে আমাদের সুদের কিন্তু পার্থক্য বলা আছে। তবে মূলধনের পরিমাণ কত? দুটোই মূলধনের পরিমাণ সমান, তাহলে দুটোকেই আমি পি ধরলাম। এবার বলা আছে দেখো, সেকেন্ডটার ক্ষেত্রে মানে দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথমটির কিন্তু 21 টাকা বেশি। তাহলে দ্বিতীয়টা প্রথমে আমরা লিখব, মানে প্রথমটা বেশি মানে কি? প্রথম সংখ্যাটা বড়, আর প্রথম এখানে বলা আছে 6 বছর পর দ্বিতীয় ক্ষেত্রে প্রাপ্ত সুদ, মানে দ্বিতীয় ক্ষেত্রে যে সুদটা পাবে প্রথম ক্ষেত্রের চেয়ে 21 টাকা বেশি। তাহলে এখানে এই দ্বিতীয়টা কিন্তু বড় সংখ্যা। ঠিক আছে, দ্বিতীয়টা কিন্তু বড় সংখ্যা, যে সুদটা হবে সেটা কিন্তু বড় কার থেকে? প্রথমের থেকে, এটার অর্থ। তাহলে এখানে এবার দ্বিতীয় সুদটা প্রথমে বের করো, PRT/100। তাহলে পি আর কত আছে দ্বিতীয় ক্ষেত্রে? এই সুদটা অর্থাৎ 4 দুগুণে 8, 9/2, 9/2 অর্থাৎ এটা হচ্ছে আর। টাইম কত? 6 বছর দুটোতেই, এটা /100। ঠিক আছে, মাইনাস এদিকে কি? পি আর কত? প্রথমটা 4%, ঠিক আছে, ইন্টু টাইম 6 বছর পরেই, এটা বাই হচ্ছে 100। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, এটার কাটা দিলে হবে 3। তাহলে এদিকে দেখো, এটা কত বলা আছে? এদের পার্থক্যটা বলা আছে 21 টাকা বেশি। তাহলে এটা সমানই হচ্ছে কত? 21 টাকা। ঠিক আছে, এটা সমানই হচ্ছে 21 টাকা। তাহলে এবার দেখো 3 9 27p, ওপরে হচ্ছে 27p, তলায় হচ্ছে 100, মাইনাস 4 6 24p বাই হচ্ছে 100। ঠিক আছে, এদিকে দেখো সমান হলো, মানে সমান মানে কি? এইটা প্রথমটা যেটা বলাই আছে প্রথম ক্ষেত্রের চেয়ে 21 টাকা বেশি। তাহলে এই দ্বিতীয়টা বড় আছে, দেখো এখানে 27 তলায় 100, এদিকে 24 তলায় 100, মানে দ্বিতীয়টা বড়। এবার বড় থেকে ছোট আমরা সবসময় মাইনাস করবো, না হলে কিন্তু নেগেটিভ চলে আসবে। ঠিক আছে, এটা সমানই কত বলা আছে? 21। তাহলে এদিকে 100 যদি লসাগু হয় তাহলে ওপরে 27p থেকে 24p মাইনাস করো, অর্থাৎ এদিকে হবে কত? 3p। এটা সমান কত? এটা সমান হচ্ছে 21। তাহলে এদিকে 3 দিয়ে কাটা দাও, 3 7 21, তাহলে p সমান কত? তাহলে 7 × 100 অর্থাৎ 700 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 700, অপশন ডি। 135-এর 35% সমান এক্সের 45%, তবে এক্স সমান কত? তাহলে 135 এর মানে কি? গুণ চিহ্ন। 35% উঠে কি হলো? তলায় 100 হলো। এটা সমান এক্স এর মানে কি? গুণ চিহ্ন।
45%, পার্সেন্ট উঠে কি হলো, তলায় 100 হলো। তাহলে এদিকে এই 100 100 কাটা গেল। তাহলে এদিকে এবার 5 দিয়ে কাটা দাও, 5 দিয়ে কাটা দাও, 5 7 35, 5 দিয়ে কাটা দাও, 5 9 45, 9 দিয়ে কাটা দাও, 9 কে 9, 5 9 45। তাহলে 7 15 105। তাহলে এক্স সমান কত, এক্স সমান হচ্ছে 105 হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার 105, অপশন বি। 5/80 এর বর্গমূল কত, এটা দিয়ে কাটা যাবে 16। বর্গমূল মানে কি, রুট। তাহলে ওপরে কিছু নেই মানে 1 আছে, তলায় হচ্ছে কত, 16। তাহলে 1 এর বর্গ কত, 1 এর বর্গ বাইরে বেরিয়ে এসে 1 হবে, আর 4 এর বর্গ হচ্ছে 16, 1/4। এবার এটাকে পয়েন্টে করো। তাহলে পয়েন্ট করতে গেলে কি করতে হবে, এদিকে 25 দিয়ে গুণ করলাম, এদিকে 25 দিয়ে গুণ করলাম। কেন গুণ করলাম, কারণ নিচে দেখো ওপরে 25 থেকে গেল, আর তলায় হচ্ছে 4 25 100 হলো। 100টা কেন করলাম, নিচে দুটো শূন্য আছে, ওপরে দু ঘর আগে দশমিক চলে যাবে, অর্থাৎ 0.25। ঠিক আছে, 0.25, অপশন ডি। একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য আমি এক্স টাকা ধরলাম, এক্স টাকা না ধরেও হবে, এটাকে আমি 100 টাকা ধরলাম, তবে আরও সুবিধা হবে। যে ক্রয় মূল্য ধরলাম হচ্ছে 100 টাকা, যে দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকার 10% ক্ষতি মানে বিক্রি করেছে কত টাকায়, নিশ্চয়ই 90 টাকায় বিক্রি করেছে, কিন্তু এখানে বিক্রয় মূল্য কত বলা আছে, 720 টাকা বলা আছে। ঠিক আছে, তাহলে এখানে 90 ইকুয়াল টুই আমরা বলতে পারি কত, 720। তাহলে 1 সমান কত, তাহলে 8 9 72, 1 সমান হচ্ছে 8। তাহলে এখানে ক্রয় মূল্য যেটা 100 ধরেছি, তাহলে 100 সমান কত হবে, তাহলে 100 সমান হবে, তাহলে 8 গণিত কত, 100 সমান হচ্ছে 800 হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, 800 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 20 মিটার দীর্ঘ, 15 মিটার প্রস্থ ও 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘরের 4 দেওয়াল 2 মিটার চওড়া কাগজ দিয়ে ঢাকা হলো। প্রতি মিটার কাগজের দাম 2.50 টাকা হলে কত টাকা খরচ পড়বে। ঠিক আছে, এই অঙ্কগুলো আমরা করেছিলাম আগে। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে এখানে দেখো যে প্রতি মিটারে, মিটারে মানে কি, আমাদের পরিসীমা বের করতে হবে। ঠিক আছে, মানে প্রতিটা কাগজের আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখানে প্রথমে আমরা ক্ষেত্রফল বের করি, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তবে আমরা আয়তকার ঘরের ক্ষেত্রফল কি করে বের করতে পারবো। তাহলে পরিসীমার সাথে যদি উচ্চতা আগে গুণ করি, তবে আমরা কি পাবো, ক্ষেত্রফল পাবো। পরিসীমার ফর্মুলা কি, 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কত, 20 আর 15 যোগ করলে কত হবে, 35। ঠিক আছে, এটা হলো পরিসীমা। পরিসীমার সাথে যখন উচ্চতা আগে গুণ করব, তখন আমরা পাবো ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফল হলো, এবার ক্ষেত্রফল এবার এটা, এই যে ক্ষেত্রফলটা, এদিকে 35 দুগুণে 70, অর্থাৎ 700 বর্গ মিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল। এবার 2 মিটার চওড়া কাগজের, তাহলে এখানে কি 2 মিটার চওড়া কাগজ দিয়ে ঢাকা হলো, একটি ঘরের 4 দেওয়াল 2 মিটার চওড়া দিয়ে হলো। তাহলে কাগজের যে দৈর্ঘ্য, তবে আমরা কি করে পাবো, কাগজের যে দৈর্ঘ্য মানে এটা এরকম করে, যে 2 মিটার মানে চারিদিকে যখন ঢাকা হলো 2 মিটার চওড়া কাগজ দিয়ে, আর এদিকে ক্ষেত্রফল মানে চারিদিকটা, তাহলে 2 মিটারের মান এত, তাহলে 1 মিটার মানে এই কাগজের যে দৈর্ঘ্য সেটা পেয়ে যাব। তাহলে এদিকে কত হবে, 700/2 মিটার, মানে এদিকে মিটার মিটার কেটে একটা মিটার পরে থাকবে, আর 2 দিয়ে এটা কাটা দিলে 35 পরে থাকবে 350। তাহলে কাগজের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 350 মিটার। এবার এটা হয়ে গেল কি, পরিসীমা। পরিসীমা বা এটাকে এখানে বলাই আছে প্রতি মিটার কাগজের দাম, তাহলে এখানে প্রতি মিটার কাগজের দৈর্ঘ্য সেটা হচ্ছে 350 মিটার। এর সাথে কি করব, এই 350-এর সাথে আমরা কি করব, 2.5-কে গুণ করব। ঠিক আছে, 2.5-কে গুণ করব। তাহলে এদিকে তো দশমিকের পর শূন্যের, দশমিকের পর এখানে আর শূন্য বসালাম না, যেহেতু শূন্যের কোনো দাম নেই। ঠিক আছে, তাহলে 5 25 125-এর 5, 5 25 125 হাতে থাকলো, 5 25 125 হাতে থাকলো, আর এদিকে একটা শূন্য তো আছেই, তাহলে এদিকে হাতে থাকলো কত, 12। তাহলে এদিকে 3 25 75, আর 12 কত হবে, 75 আর 12 হচ্ছে 87। আর এদিকে হচ্ছে কত, একটার আগে দশমিক চলে যাবে, তাহলে এদিকে একটার আগে দশমিক চলে গেলে কত হবে, 8 7 5 দশমিক কত হবে, শূন্য হবে। দশমিকের পর শূন্যের কোনো দাম নেই, তাহলে 875 টাকা, অপশান এই হয়ে যাবে সঠিক উত্তর। দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত 3:4, তবে তাদের উচ্চতার অনুপাত 4:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। তাহলে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আয়তন বের করতে পারবো। চোঙের যে আয়তনের ফর্মুলা সেটা হচ্ছে এই এই যে
বৃত্তের ক্ষেত্রফলের সাথে যখন উচ্চতাটাকে গুণ করব, কারণ চোঙটা আমাদের এই রকম হয়, ঠিক আছে, এই এটা হচ্ছে চোঙ। এবার এই যে এটা একটা বৃত্ত, নিচেরটায় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এর সাথে এই হাইটটাকে গুণ করলে আমরা আয়তন পেয়ে যাব। একটা হলো এটা। এবার দুটো দেখো চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে, দুটো উচ্চতা দেওয়া আছে, দুটো আয়তনের বের করতে হবে। তাহলে আর একটাকে ধরলাম পাই বড় হাতের আর স্কোয়ার ইন্টু এইচ, এটাকে ধরলাম। অনুপাতের ক্ষেত্রে যেটা সেম থাকে সেটা কাটা যায়, তাহলে পাই পাই কাটা গেল। এখানে আর স্কোয়ার কত আছে, এখানে প্রথমে ব্যাসার্ধ মানে 3, 3 এর স্কোয়ার 9 ইন্টু উচ্চতা কত আছে, উচ্চতা প্রথমটা হচ্ছে 4, অনুপাত। তারপরে দ্বিতীয়টার ব্যাসার্ধের স্কোয়ার কত হচ্ছে 4 4 16 গণিত এখানে উচ্চতা কত আছে 9। তাহলে এদিকে হচ্ছে 9 9 তো কাটাই গেল, তাহলে 4 একে 4, 4 4 16, 1:4, অপশন বি। 8003 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য কত? তাহলে প্রথমে বৃহত্তম সংখ্যা কত হবে, তাহলে বৃহত্তম সংখ্যা হবে 8300, আর হচ্ছে কি আর হবে না। আর 4 অঙ্কের ক্ষুদ্রতম কি হবে, তাহলে এখানে হবে 3008 হবে ক্ষুদ্রতম সংখ্যা। এদের পার্থক্য চেয়েছে, তাহলে 8 2 10, 1 9, 1 2, আর এদিকে হচ্ছে 5 5 2 9 2, 5 2 9 2। এবিসি এত অনুপাতে টাকা বিনিয়োগ করে অংশীদারি ব্যবসা শুরু করে। 5 মাস পরে এ তার মূলধন 1/3 তুলে নেয়। মোট বার্ষিক লাভ এত টাকা হলে এর লভ্যাংশ কত? তাহলে এই তিনজনের অনুপাতটা কত হবে, এ অনুপাত বি অনুপাত সি, ঠিক আছে, এ অনুপাত বি অনুপাত সি। এবার এখানে এই 3 5 15, 15 2 30, এদের লসাগু হচ্ছে কত, লসাগু হচ্ছে 30। তাহলে প্রতিটাকে 30 দিয়ে গুণ করলে, 1/2কে 30 দিয়ে গুণ করলে 30 কেটে কত হবে 15 হবে, ঠিক আছে, এটা হলো 15। তারপরে কত হবে 3 10 30, আর এদিকে হচ্ছে 5 6 30। তাহলে রেশিও পেয়ে গেলাম কত, 15:10:6। তাহলে 5 মাস পরে এ তার মূলধনের এত অংশ তুলে নেয়। তাহলে এই টাকাটা 5 মাসের জন্য খাটে, তাহলে এই 15 ইউনিট টাকাটা 5 মাসের জন্য খাটে। এরপর কি হয়, এরপর এই তার মূলধনের 1/3 তুলে নেয়। তার মূলধন কত ছিল, 15 ছিল। 15-র 1/3 মানে কত, 3 দিয়ে কাটো, 3 5 15, অর্থাৎ 5 টাকা তুলে নেয়। তাহলে 15 ইউনিট ছিল, তাহলে 15 থেকে 5 টাকা তুলে নিল, মানে কত হলো 10 ইউনিট হলো। আর 10 ইউনিট ছিল, এই 10 ইউনিটটা কত মাসের জন্য খাটবে, প্রথমেই তো 5 মাস খেটেছে, তাহলে টোটাল বার্ষিক লাভ বছরের লাভ বলা আছে, মানে এই টাকাটা 7 মাসের জন্য খাটবে, কারণ 5 আর 7 যোগ করলে 12 হয়, ঠিক আছে, এটা হচ্ছে এটা হলো। এবার এই এই দ্বিতীয়র ক্ষেত্রে কিছু বলা নেই, তাহলে এখানে এই বি এর টাকাটা 12 মাসের জন্য খাটবে, আর সি এর টাকাটাও 12 মাসের জন্য খাটবে। তাহলে এদিকে 5 15 75, আর এদিকে হচ্ছে কত 70। তাহলে প্রথমটা হচ্ছে 145, তারপরে কত 120, তারপর হচ্ছে কত 72। 5 দিয়ে আর কাটাকুটি যাবে না। তাহলে এদিকে কত হচ্ছে, এদিকে 265, 265 সাথে আবার 72 যদি যোগ করি তাহলে কত হবে, এদিকে হচ্ছে 7 আর 6 6 12 13, 3 হাতে থাকলো 1, 337। টোটাল এখানে প্রফিট পেলাম 337, কিন্তু এখানে টোটাল প্রফিট কত বলা আছে, মানে এটিকে যোগ করে কত পেলাম 337, কিন্তু এখানে পেলাম বলা আছে কত 6740। তাহলে এটা সমানই হচ্ছে 6740। তাহলে 1 সমান কত, 1 সমান হচ্ছে এটা দিয়ে কাটো, 337কে 2 দিয়ে গুণ করলে 674 হয়, আর এদিকে শেষে একটা শূন্য আছে। বলা আছে এ এর লভ্যাংশ কত, তাহলে এ এর লভ্যাংশ হচ্ছে 145 ইউনিট। তাহলে 145 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 20 গণিত 145, ঠিক আছে, 20 গণিত 145। তাহলে 0 5 দুগুণে 10, 4 দুগুণে 8 9 2, 2900 টাকা হয়ে যাবে এর লভ্যাংশ। এবার এটার এর সরলতম মান কত হবে, তাহলে 1.1 তো এখানে আছে, তারপরে 11-র স্কোয়ার কত 121। এবার 0.1কে দুবার গুণ করেছি, মানে 1.1, এদিকে 1.1, তাহলে 11 × 11 121 হয়। এবার এখানে দশমিকে একটার আগে দশমিক, এদিকে একটার আগে দশমিক, মানে দুটোর আগে, তাহলে 1.21 হলো। তাহলে 1.21 একটা হলো। 11-র কিউব হয় কত 1331,
ঠিক আছে, 1331। এবার 3 বার 0.1কে এরকম করে 3 বার গুণ করেছি, মানে কি 3টের আগে দশমিক চলে যাবে, তাহলে 1.331, 1 4 2 5 6, আর এদিকে 3.641, 73। যে 1/5, প্রথমে 1/1000 আছে, প্রথমে ব্র্যাকেটের কাজটা আমরা করব। এবার ব্র্যাকেটের মধ্যে প্রথমে আমরা এই কাজটাকে করব। প্রথমে কত আছে, 999, 999টাকে একটু ভাঙবো, কত, 1000 - 1, ঠিক আছে, 1000 - 1, তাহলে সেটা হচ্ছে আমাদের 999, তাহলে এদিকে -1 করলাম। পূর্ণ যেটা থাকে সেটা প্লাস, একই কথা, তাহলে এদিকে তলায় 495 যেটা আছে সেটাকে রাখলাম, আর ওপরে কত আছে 494, তাহলে এটা রাখলাম। তারপর গণিত হচ্ছে কত, 99, ঠিক আছে, গণিত হচ্ছে 99। এবার যদি 495টাকে যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু করলে কত হবে, তলায় 495 হবে। এবার 1000-এর সাথে গুণ করলে কত হবে, তাহলে 495,000। এদিকে একটা হলো, মাইনাস 495-এর সাথে 1 গুণ করলে কত হবে, 495 হবে, প্লাস 495কে 95 ভাগ করলে 1 হবে, ওই 1কে গুণ করলে হবে, ওপরে 494 আছে, ঠিক আছে, 494, গণিত হচ্ছে কত, গণিত হচ্ছে 99। এবার এবার এটাকে কেটে দেখো, 5 করো, তলায় 5 দিয়ে এটা কাটা যাবে, 5 9 45, 5 9 45, 49, ঠিক আছে, তাহলে ওপরে 495,000, ওপরে 495,000 প্লাসে মাইনাসে মাইনাস 494 থেকে, এই 94 থেকে 95 মাইনাস করলে কত হবে, 1 হবে, তাহলে -1 হবে, তলায় হচ্ছে কত, তলায় হচ্ছে 5। এটা একটা সলভ করলাম। এখন আমি মাইনাস করব না, এবার তার আগে 1 প্লাস আছে, তাহলে এখানে আমরা 1/5 প্লাস আছে, তাহলে 1/5 প্লাস করলাম। এবার 5টা যদি আমাদের লসাগু হয়, তাহলে ওপরে 1 পড়ে থাকবে, প্লাস এদিকে 495,000 মাইনাস হচ্ছে কত, 1, তাহলে এদিকে +1 -1 তো কাটা যাবে, তাহলে 495,000। এই 5 দিয়ে কাটো, 5 9 45, 5 9 45, অর্থাৎ 9,900, ও 495,000। ও এখানে একটু ভুল হলো, এখানে 3টে করে শূন্য হবে, ঠিক আছে, 3টে করে শূন্য হবে, তাহলে এদিকেও 3টে করে শূন্য হবে, তাহলে 99,000 হলো। এবার প্রথমে আমরা 1/1000 রেখেছি, তাহলে এদিকে আমাদের হচ্ছে 1/1000, গণিত কত, এটাকে আমরা কত সলভ করে পেলাম, 99,000, তাহলে এদিকে হচ্ছে কত, 99,000, এদিকে 3টে শূন্য কাটা গেল, সমান হচ্ছে 99 পড়ে আছে, অপশান এ হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয়, 30 মিনিটে খালি হয়, একসঙ্গে খুলে দিলে কত মিনিটে পূর্ণ হবে, তাহলে এ নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয়, আর বি নল দ্বারা 30 মিনিটে খালি হয়, ঠিক আছে। 20 আর 30-এর লসাগু কত হবে, 60 ইউনিট, তাহলে এখানে হবে 3 ইউনিট, আর এদিকে হচ্ছে 2 ইউনিট, তাহলে 3 ইউনিট করে পূর্ণ করে, আবার 2 ইউনিট করে খালি হয়ে যায়, মানে কি 1 ইউনিট করে বেশি পূর্ণ হয়। 1 ইউনিট করে 60 ইউনিটের ট্যাঙ্কটা কতক্ষণ সময় লাগবে, 60 মিনিট সময় লাগবে। একজন বিক্রেতা 5% লাভে একটি রেডিও বিক্রয় করেন এবং আরও 24 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 8% লাভ হতো, তবে রেডিওটির ক্রয় মূল্য কত। তাহলে রেডিওটির ক্রয় মূল্য যদি 100 টাকা ধরি, প্রথমে 100 টাকার সে 5% লাভ করেছে, মানে 105 টাকায় বিক্রি করেছে। সে যদি কিছু টাকা অর্থাৎ 24 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, তবে তার 8% লাভ হতো, অর্থাৎ 108 টাকা হতো। এখান থেকে আমরা দেখছি কত ইউনিট, এখানে আমরা দেখছি 3 ইউনিট যদি বেশি, 105 থেকে 3 ইউনিট বেশি বিক্রি করলে 108 হতো, কিন্তু এখানে বলা আছে কত, না 24 টাকা বেশি বিক্রি করলে 108 হতো। তাহলে এখানে 3 ইউনিটের ভ্যালু কত, 3 ইউনিটের ভ্যালুই হচ্ছে 24, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 8, তবে রেডিওটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 8 গণিত 100, অর্থাৎ 800 টাকা। তাহলে রেডিওটির যে ক্রয় মূল্য সেটা হচ্ছে 800 টাকা। এখানে যদি দুটোই লাভ থাকে, তবে আমরা এই এত বড় অঙ্ক করব না পরীক্ষা হলে, একটা 5% আছে লাভ প্রফিট, আর একটা হচ্ছে 8% প্রফিট বলা আছে। যদি দুটোই প্রফিট বলা থাকে, তাহলে ডিফারেন্স আমরা বের করব কত, এদিকে হচ্ছে 3%-এর ডিফারেন্স, 3% সমানই হচ্ছে কত, এখানে বলা আছে 24 টাকা, তাহলে 1% সমান কত, 1% সমান 3 8 24, তাহলে 100% সমান কত, সমান হচ্ছে 800 টাকা। এখানে যদি একটা প্রফিট একটা লস বলা থাকতো, তবে আমরা কি করতাম, একটা প্রফিট আর একটা যদি লস বলা থাকতো, তবে আমরা কি করতাম,
তাহলে যদি ধরতাম যে 5% একটা হচ্ছে প্রফিট বলা আছে আর একটা হচ্ছে 8% লস বলা আছে, তাহলে এই দুটোর যোগফল করে দিতাম। যদি একই ডিজিট থাকে, একই ইউনিট থাকে প্রফিট প্রফিট, তবে মাইনাস, আর প্রফিট লস বলা থাকলে সেটা করতাম আমরা যোগ। যেমন হচ্ছে এখানে এই 13% সমান, এবার এখানে 24-এর জায়গায় হয়তো 26 দেওয়া থাকতো, তাহলে 1% সমান হতো 2, 100% সমান কত 200। তাহলে এইভাবে আমরা এগুলোকে সলভ করতাম। তো এখানে আমাদের 800 টাকা হয়ে যাবে। সঠিক উত্তর অপশন এ। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসের। আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।